ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের বিষয়ে ইসরায়েলের অবস্থান এখনও আগের মতোই আছে। ইসরায়েল আগেও ওই অঞ্চলে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের বিরুদ্ধে ছিল, এখনও সেই অবস্থানের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। রবিবার মন্ত্রিসভার বৈঠকে ডানপন্থী মন্ত্রীদের চাপের মুখে তিনি স্পষ্ট করে নিজের অবস্থান তুলে ধরেন। জর্ডানের পশ্চিমে যে কোনো অঞ্চলে প্যালেস্টিনিয়ান রাষ্ট্র গঠনের প্রতি আমাদের বিরোধিতা এখনো বিদ্যমান। এই বিরোধিতা বৈধ এবং আমাদের নীতি এক বিন্দুও পরিবর্তন হয়নি। আমি কয়েক দশক ধরে সেখানে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের প্রচেষ্টাগুলোকে প্রত্যাখ্যান করে আসছি। নেতানিয়াহুর দাবি, দেশের বাইরে এবং ভেতরের চাপের মুখেও তিনি প্যালেস্টাইনের বিরোধিতা অব্যাহত রেখেছেন, তাই অন্য কারো কাছ থেকে তার সপক্ষে নিশ্চিতকরণ টুইট বা বক্তৃতার প্রয়োজন নেই। গাজায় প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার আওতায় ওয়াশিংটনের এক বিবৃতির প্রেক্ষিতে এমন মন্তব্য করলেন নেতানিয়াহু। শুক্রবার মধ্যস্থতাকারী দেশগুলোর সাথে ওয়াশিংটনের যৌথ বিবৃতিতে প্যালেস্টাইন রাষ্ট্রের সম্ভাবনার কথা বলা হয়। এ নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ বাড়ায় অতি ডানপন্থী মন্ত্রী ইতেমার বেন গাভির ও বেজালেল স্মোট্রিচ। তাদের অভিযোগ, আমেরিকার ওই বিবৃতি প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার পথকে সমর্থন করে। এ বিষয়ে তারা নেতানিয়াহুর কাছ থেকে প্রকাশ্য বিবৃতির দাবি জানায়। মন্ত্রীদের চাপের মুখে নেতানিয়াহু জানালেন, তার সরকার এখনও প্যালেস্টাইন রাষ্ট্রের বিপক্ষে এবং ইসরায়েলের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হবে না। অন্যদিকে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীদের সাম্প্রতিক হামলার ঘটনায় নিন্দা জানান নেতানিয়াহু। প্রথমবারের মতো প্যালেস্টিনিয়ানদের ওপর সেটেলারদের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, হামলাকারীরা সামগ্রিকভাবে বসতি স্থাপনাকারীদের প্রতিনিধিত্ব করে না। হামলাকারী ছোট দলটি বৃহৎ বসতি স্থাপনকারী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। সেটেলাররা আইন মেনে চলে, তারা রাষ্ট্রের প্রতি অনুগত এবং এই দাঙ্গার নিন্দাও করে। কিন্তু হামলাকারীরা প্যালেস্টিনিয়ান ও আমাদের আইডিএফ সেনাদের উপরও আক্রমণ করে। আমরা এর বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে ব্যবস্থা নেব। সম্প্রতি ওয়েস্ট ব্যাংকে জলপাই সংগ্রহ মৌসুমে ইসরায়েলি সেটেলারদের সহিংসতা বেড়েছে। গত সপ্তাহে প্যালেস্টিনিয়ানদের ফসল কাটার এক অনুষ্ঠানে জাতিসংঘ সহ মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের ওপর হামলা করে সেটেলাররা। রবিবার হামলায় জড়িত 3 সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইসরায়েলি পুলিশ। ওয়াইনের দাম কমানো, বিদেশি ওয়াইন ব্যবসায়ীদের সাথে অসম প্রতিযোগিতা, ওয়াইন ব্যবসার নিয়ম আরও কঠোর করা এবং আঙুর উৎপাদনের ওপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের প্রতিবাদে ফ্রান্সের বেজিয়ে শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার আঙুর চাষি। আয়োজকদের দাবি, অন্তত ৬,০০০ আঙুর চাষি এদিনের বিক্ষোভে অংশ নিয়েছেন। তবে স্থানীয় প্রশাসন মনে করে এই সংখ্যা কোনোভাবেই ৪,০০০-এর বেশি না। সবুজ ও কালো ধোঁয়ার স্মোক বোম ফাটিয়ে এবং ইউনিয়নের পতাকা উড়িয়ে আঙুর চাষিরা বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। তারা মনে করেন, সরকার কার্যকর পদক্ষেপ না নিলে চাষিদের ওপর বিদ্যমান অর্থনৈতিক চাপ আরও বাড়বে। চলতি বছর ফ্রান্সে আঙুর উৎপাদন উদ্বেগজনক হারে কমেছে। পক্ষান্তরে গত ৬ বছরে চাষের খরচ বেড়েছে ২৫%। ২০২৫ সালের ফসল তোলা শেষ হলো। এটা আমার ২৫ বছরের ক্যারিয়ারের সবচেয়ে কম ফলন। ২০২১ সালের তুষারপাতের সময়ের চেয়েও কম। জলবায়ু পরিবর্তনই এর কারণ। এর সঙ্গে ২০২৪ সালের ফসলও এখনো বিক্রি করতে পারিনি। সত্যি বলতে আমি পুরোপুরি নিঃস্ব। সেলার ঘরে ৩ ট্যাঙ্ক ওয়াইন পড়ে আছে, কিন্তু দাম ১৫ বছরেও বাড়েনি। আর গত ৬ বছরে খরচ ২৫% বেড়ে গেছে। ইউনিয়নগুলোর অভিযোগ, ফ্রান্স সরকারের মেরকোসুর চুক্তিতে সই করার সিদ্ধান্ত দেশটির কৃষিখাতকে ধ্বংস করে দেবে। ওই চুক্তি অনুযায়ী সাউথ আমেরিকার এই জোটের সস্তা কৃষিপণ্য ফ্রান্সের বাজারে প্রবেশাধিকার পাবে, যার ফলে ফ্রান্সের কৃষি পণ্যগুলো শক্ত প্রতিযোগিতার মুখে পড়বে। এখন দেখছি তারা মেরকোসুর বাণিজ্য চুক্তিতে সই করেছে। এটা একেবারেই লজ্জাজনক, যেন ইচ্ছে করেই পুরো ফ্রান্সের কৃষিখাতকে শেষ করে দেওয়া হচ্ছে। নতুন কৃষকরা শুরুই করতে পারছে না। শুরুর আগেই লোকসানের ভয় তাদের ঘিরে ধরছে। আমরা নিজেরাই বিল পরিশোধ করতে হিমশিম খাই। ৭ নভেম্বর ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের মতো এবারও তাদের মোট ওয়াইন উৎপাদন হয়েছে ৩৬.২ মিলিয়ন হেক্টলিটার। প্রচন্ড গরম এবং খরায় আঙুর উৎপাদন ব্যাহত হওয়াকে এত কম ওয়াইন উৎপাদনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। পাশাপাশি চলতি বছর আঙুর উৎপাদন গত ৫ বছরের গড় উৎপাদনের চেয়ে ১৬% কম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আঙুর চাষিরা ন্যায্য কর নীতি, বিধিনিষেধ শিথিল করা এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার মতো সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ফ্রান্স সরকার 2019 সাল থেকে এখন পর্যন্ত এই খাতে 1 বিলিয়ন ইউরোর বেশি ভর্তুকি দিয়েছে। তবে আঙুর চাষিরা শুধু ভর্তুকিতে সন্তুষ্ট নন। গাজা সিটিতে স্থানীয় সংগঠন ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহায়তায় শুরু হয়েছে পুনর্গঠনের একটি বড় কার্যক্রম। 2 বছরের ইসরায়েলি আগ্রাসনের রেখে যাওয়া প্রায় 60 মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরানোর লক্ষ্যেই বিশাল এই কর্মযজ্ঞ শুরু হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, সড়ক থেকে ধ্বংসাবশেষ সরাতে এরই মধ্যে ভারী যন্ত্রপাতি আর ট্রাক নেওয়া হয়েছে। উই উইল রিবিল শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার জাতিসংঘের কর্মকর্তা, স্থানীয় ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মী এবং গাজার বাসিন্দারা উপস্থিত ছিলেন। কয়েক ডজন অংশগ্রহণকারী শহরের কেন্দ্রস্থলে ধ্বংসাবশেষ অপসারণের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। প্যালেস্টিনিয়ান এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ আল শাওয়া বলেন, দুর্ভোগের অবসান ঘটাতে বিশ্বকে এই বার্তা দিতে হবে যে গাজার ভূমিতে তাদের বেঁচে থাকার সুযোগ রয়েছে। এই ভূমিতে বেঁচে থাকার জন্য উপযুক্ত কিছু এখনো অবশিষ্ট আছে। আমরা প্যালেস্টিনিয়ানরা এমন এক জাতি যারা যে কোনো কিছুতে প্রাণের সঞ্চার করতে পারে। আজ আমাদের বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ের মাধ্যমে বিশ্বকে এই বার্তা পৌঁছে দিতে হবে। গাজা মিউনিসিপ্যালিটি, চেম্বার অব কমার্স এনজিও নেটওয়ার্ক, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে এই অভিযান শুরু হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি আরও বলেন, গাজাকে আগের চেয়েও সুন্দর করে তোলা হবে। মর্যাদার সাথে গাজার বাসিন্দাদের বসবাসের উপযোগী শহর গড়ে তুলতে জাতিসংঘের নিজস্ব কর্মসূচি রয়েছে, এমনটা জানিয়ে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির গাজা প্রধান আলেসান্দ্রো মাক্রিক বলেন, শীতের আগে জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা পুনরুদ্ধার করতে হবে। ইউএনডিপি হিসেবে আমাদের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। প্রতিদিন কঠিন বর্জ্য সংগ্রহ করা এবং শীতকালীন প্রস্তুতি সম্পন্ন করা। মৌসুমের আগেই আমাদেরকে জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ধ্বংসস্তূপের মাঝে পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের উদ্যোগ গাজাবাসীর মধ্যে সামান্য হলেও আশার সঞ্চার করছে। যদিও বাস্তবে পুনর্গঠনের পথ এখনো দীর্ঘ এবং অনেকটাই রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভরশীল। পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলবাফেরা শহরে ঘূর্ণিঝড় ক্লডিয়ার কারণে সৃষ্ট টর্নেডোর আঘাতে 85 বছর বয়সী ব্রিটিশ নারী পর্যটকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সাউজা। পাশাপাশি ওই নারীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। এই দুঃখজনক পরিস্থিতিতে প্রয়াত নারীর পরিবার এবং আহতদের প্রতি আমি আমার সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। ঘটনাস্থল পরিদর্শন করে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রো। এটি অত্যন্ত কঠিন মুহূর্ত, এখানে একজনের মৃত্যু হয়েছে। আমি স্বাভাবিকভাবেই খুবই দুঃখিত। আমরা পুরো সিভিল প্রোটেকশন কাঠামো দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং পরবর্তী করণীয় ঠিক করতে কাজ করছি। পর্তুগালের ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষ জানিয়েছে, আলবাফেরার একটি ক্যাম্পিং সাইটের টর্নেডোর আঘাতে সেখানে থাকা বেশ কয়েকটি কারাভান বিধ্বস্ত হয়। ওই ক্যাম্পিং সাইটে ব্রিটিশ নারীর প্রাণহানির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় সিভিল প্রোটেকশন ডিপার্টমেন্ট। ওই ক্যাম্পের পাশের একটি হোটেলও টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় হোটেলটিতে অবস্থানকারী 28 অতিথি আহত হয়, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আলবাফেরার মেয়র রুই ক্রিস্টিনা জানান, স্থানীয় কোনো বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন বলে এমন কোনো খবর তাদের কাছে নেই। কেউ বাস্তুচ্যুত হয়েছে কিনা সেই বিষয়ে আমরা এখনো কিছুই জানি না। দিন শেষে আমরা তা জানতে পারবো। তবে যদি এমন কেউ থেকে থাকে তবে তাকে সহায়তায় সম্ভাব্য সবকিছু করবে সিটি কাউন্সিল। ক্লডিয়ার প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে আরও অন্তত 2 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বন্যা কবলিত ফেরনাও ফেরো এলাকার একটি বাড়ি থেকে এক প্রবীণ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের ধারণা, রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় পানিতে ডুবে মারা যান তারা। ওই এলাকাটি লিসবনের ট্যাগাস নদীর অপর পাশে অবস্থিত। ঘূর্ণিঝড় ক্লডিয়ার কারণে অতিবৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যার পানি নেমে যাওয়ায় উপদ্রুত এলাকা ইংল্যান্ডের ইউএস হেরাল্ড গ্রাম এবং ওয়েলসের মনমথ টাউনের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে।
বন্যার পানিতে সেখানকার বাসাবাড়ির আসবাবপত্র ও জরুরি সামগ্রীর পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নানা ধরনের পণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি নেমে যাওয়ার পর স্থানীয়দের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। পাশাপাশি অনেককেই হিসাব কষে নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা করতেও দেখা যায়। এই নারীর মতো অনেক ব্যবসায়ী ক্রিসমাসের আগে এমন ক্ষতির সম্মুখীন হয়ে ভেঙে পড়ার কথা জানান। This should be the time of year now where we just build, and this time till Christmas is so important. মনমথশায়ারের কাউন্সিলর মার্টিন নিউয়েল মনে করেন ক্রিসমাসের আগে এই ক্ষতি কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব না। The businesses they're just not going to recover before Christmas. It's dreadful. তবে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। I've just spoken on the phone to a resident in tears. He's lost everything, all of his possessions. He's lost his home, so we're going to try and help. ইউএস হেরাল্ড গ্রামের বাসিন্দারা স্থানীয় দোকানগুলো থেকে বিভিন্ন পণ্য উদ্ধার করে সেগুলো বাইরে আনার পাশাপাশি দোকানগুলো পরিষ্কার করতে সহায়তা করেন। এতে একদিকে যেমন কাজ দ্রুত হয়, অন্যদিকে পারস্পরিক বন্ধনও হয় আরো দৃঢ়। সোফি ওয়েরিং নামে এই দোকান মালিক সবার এমন সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। This is what community spirit looks like. They've all turned up to help us sort our stock out, clean our shop, etc. etc. ঘূর্ণিঝড় ক্লডিয়ার কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত পর্তুগালে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে 2 ডজনেরও বেশি মানুষ। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে এই ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। বন্যার আশঙ্কায় সেখানে উদ্ধারকারী দলগুলোকে আগে থেকেই প্রস্তুত রাখা হয়। পাশাপাশি পরিস্থিতির অবনতি হওয়ার সাথে সাথে শুরু হয় উদ্ধার তৎপরতা। ফিলিপিন্সের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগকে ঘিরে ন্যায় বিচার ও স্বচ্ছতার দাবিতে বিক্ষোভ করছে দেশটির জনগণ। রবিবার রাজধানী ম্যানিলার রাজপথে নেমে আসে হাজারো বিক্ষোভকারী। এদিনের বিক্ষোভে নেতৃত্ব দেয় দেশটির প্রভাবশালী ধর্মীয় সংগঠন ইগলেসিয়া নি ক্রিস্টো। এই দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানায় বিক্ষোভকারীরা। ফ্রেডি বেলি নামে এই বিক্ষোভকারী বলছেন, অপরাধী যেই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প সংক্রান্ত অনিয়ম নিয়ে সেনেট যে তদন্ত করছে তা অত্যন্ত ধীরগতিতে হচ্ছে। আমাদের মনে হচ্ছে তারা সত্য থেকে দূরে সরে যাচ্ছে। সেই কারণেই আমরা বিক্ষোভ করছি। আমাদের দাবি স্বচ্ছ তদন্ত এবং অনিয়মে জড়িত ব্যক্তি সে যেই হোক না কেন তাকে জবাবদিহির আওতায় আনা। রবিবার ম্যানিলা বে এর কুইরিনো গ্র্যান্ডস্ট্যান্ডে জড়ো হয় বিক্ষোভকারীরা। সাদা পোশাক পরে হাতে তুলে ধরে প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে স্বচ্ছতা, গণতন্ত্রের উন্নয়ন, জবাবদিহিতা ও দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করার দাবি তুলে ধরা হয়। প্রেসিডেন্ট ফার্ডিনেন্ড মার্কোস জুনিয়র গত অগাস্টে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প নিয়ে এক অভ্যন্তরীণ অডিটের ফলাফল প্রকাশ করার পর থেকেই জনরোষ বেড়ে চলেছে। সেই অডিটে দেখা যায় 2022 সাল থেকে বন্যা নিয়ন্ত্রণ খাতে ব্যয় হওয়া 9.63 বিলিয়নের হাজারো প্রকল্প ছিল নিম্নমানের। গুরুত্ব দিয়ে সেগুলো নথিভুক্ত করা হয়নি, এমনকি কোনো কোনো প্রকল্প ছিল অস্তিত্বহীন। এ ঘটনায় দেশটির সরকারি গণপূর্ত কর্মকর্তা, বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠানের নির্বাহী ও কয়েকজন আইন প্রণেতাদের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এসেছে। প্রকল্পের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এবছরের শুরুতে অভিযোগগুলোর তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করেন প্রেসিডেন্ট মার্কোস, যার কাজ ছিল বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোতে বিলিয়ন ডলারের অনিয়ম খতিয়ে দেখা। তবে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কাউকে বিচারের আওতায় আনা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারী আরমেলিন ব্যান্ডিল। প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রায় 100 দিন পেরিয়ে গেছে, তবুও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ইতিমধ্যে প্রচুর প্রমাণ পাওয়া গেছে, অনেক তথ্য উপাত্ত বেরিয়ে এসেছে। আমাদের প্রশ্ন হলো, এখনও কেন কাউকে জেলে পাঠানো হয়নি? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।